নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। মাঝে মধ্যেই এখন হচ্ছে কি রেগুলার ভিডিও দিতে পারছি না। কিছু সমস্যা তৈরি হচ্ছে। যাই হোক লাইভে আসার চেষ্টা করছি বা রাতের দিকেও ভিডিও দিই। তো যাই হোক আজকের ভিডিও শুরু করা যাক আপনাদের সঙ্গে প্রত্যেক দিনের মতন। আমি ঋষিকেশ। ডুরান্ড কাপের ফিক্সচার ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। আপনারা সবাই জানেন। আমিও ভিডিও দিয়েছি। গতকালই এই ভিডিও দিয়েছিলাম যে ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল উদ্বোধনী ম্যাচ খেলবে এবং ইস্টবেঙ্গলের গ্রুপটা তুলনামূলকভাবে সহজ গ্রুপ। কিন্তু আমি যেটা দেখেছি যে বি গ্রুপটা অর্থাৎ যে গ্রুপে মোহনবাগান আছে, দেখতে গেলে সেটা কিন্তু কলকাতার গ্রুপ এবং এই কলকাতা গ্রুপে কিন্তু যথেষ্ট টাফ টিমও রয়েছে। অর্থাৎ মোহামেডান যদি ঠিকঠাক আগের ইয়েতে খেলে, অর্থাৎ তাদের তাদের যে ঐতিহ্য সেই মোতাবেক খেলতে পারে, তাহলে মোহামেডান কিন্তু মোহনবাগানকে যথেষ্ট ফাইট দেবে বলে মনে হয়। ডায়মন্ড হারবার এফসি এবারই ১ম তারা ডুরান্ড খেলছে। ডুরান্ড কাপে তারা এবার সুযোগ পেয়েছে। তো তারা রয়েছে এই গ্রুপটাতে, পাশাপাশি বিএসএফ রয়েছে। আর ইস্ট বেঙ্গলের গ্রুপ তুলনামূলকভাবে সহজ গ্রুপে পড়েছে ইস্ট বেঙ্গল। এখন দেখা যাক যে ইস্ট বেঙ্গল এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে আ যেতে পারে কিনা। তবে তার জন্য ইস্ট বেঙ্গল কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে। আমরা জানি ইস্ট বেঙ্গল কিন্তু সিনিয়র জুনিয়র মিলিয়েই মূলত খেলবে। মূলত ভারতীয় সিনিয়ররা এই ফুটবল টুর্নামেন্টে খেলবে। বিদেশীয় কয়েকজনকে খেলানো হবে। তার মধ্যে দিয়ামান্তাকোস, সাউল ক্রেসপোদেরকে খেলানো হতে পারে এই টুর্নামেন্ট। খুব দ্রুত প্র্যাকটিস শুরু হয়ে যাবে এই মাসেই। ১৫ তারিখ নাগাদ থেকে প্র্যাকটিসে নেমে পড়বে সিনিয়র টিমটা এবং সিনিয়র টিমের প্র্যাকটিস আপাতত শুরু করবেন বিনো জর্জ। তার আন্ডারেই সিনিয়র টিম প্র্যাকটিস করবে। তারপরে অস্কার বুজো চলে আসবেন। তো অস্কারও আ চলে আসার পরে প্র্যাকটিস জোর কদমে হবে। ২৩শে জুলাই ফার্স্ট ম্যাচ ইস্ট বেঙ্গলের যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেই ম্যাচ হবে এবং এই ম্যাচে ইস্ট বেঙ্গল নিঃসন্দেহে ফেভারিট হিসেবেই নামবে ডুরান্ড কাপ খেলতে। ১৬ বার চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। ফলত ১৩৪ তম এই ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ারও অন্যতম দাবিদার ইস্ট বেঙ্গল এফসি। তো দেখা যাক ইস্ট বেঙ্গল এই ডুরান্ড কাপটাকে কত ভালোভাবে খেলতে পারে, কত সিরিয়াসলি তারা খেলে বা অন্যান্য টিমগুলো কতটা খেলে। এর মধ্যে মোহনবাগানে আ কিয়ান নাসেরি তার কামব্যাক হয়েছে। তিনি আবারও চেন্নাই থেকে ফিরে এসেছেন মোহনবাগানে। ৩ বছরের চুক্তিতে তিনি সাইন করেছেন। তো শোনা যাচ্ছে কিয়ান নাসেরিকে হয়তো কলকাতা লিগে তাকে খেলানো হতে পারে। আগামী কয়েকটা ম্যাচ পরে তাকে কলকাতা লিগে খেলানো হবে। আ এবং কিয়ান নাসেরি তিনি মোহনবাগানেই তার বক্তব্য যে তিনি মোহনবাগানে খেলেই যথেষ্ট পরিচিতি পেয়েছেন। ডার্বিতে তার গোল ছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো এহেন কিয়ান নাসেরি কি ভুল করলেন না ঠিক করলেন সেটা আপনারা কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। তবে ইস্ট বেঙ্গলের রাইট ব্যাক একটা সমস্যা। রাইট ব্যাক এবং রাইট উইং এর জন্য ইস্ট বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। শোনা যাচ্ছে ভালপুইয়ার সঙ্গে নাকি অনেক দূর কথাবার্তা এগিয়ে গিয়েছে। তো ভালপুইয়াকে হয়তো আগামী আ মরশুমে অর্থাৎ কামিং মরশুমে কিন্তু ভালপুইয়াকে ইস্টবেঙ্গলের জার্সিতে দেখতে পাওয়া যাওয়ার আ সম্ভাবনা আরেকটু উজ্জ্বল হয়েছে বলেই জানা যাচ্ছে। ইন বিটুইন কেভিন সিভালিকে ইস্টবেঙ্গল চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে। হয়তো সাইনও দ্রুত হয়ে যাবে। সব মিলিয়ে ইস্টবেঙ্গলের মতন করে এবার কিন্তু তৈরি হচ্ছে না। আমি বলব এবার ইস্টবেঙ্গল একটু অন্যরকমভাবে তৈরি হচ্ছে। গত কয়েক বছরে আমরা যেভাবে দেখেছিলাম ইস্টবেঙ্গল কার্যত আ শীতঘুম দিচ্ছিল। এবার কিন্তু জেগে উঠেছে ইস্টবেঙ্গল। ফুটবল ডিরেক্টর থাংবই সিংটোর মানে তত্ত্বাবধানে রিক্রুটমেন্ট চলছে ট্রান্সফার উইন্ডোর এই সুযোগ সুবিধে তারা নিচ্ছেন। একের পর এক প্লেয়ারকে সাইন করানো হচ্ছে বা প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আমার মনে হয় যে অতি দ্রুত এই রাইট ব্যাক এবং রাইট উইং সমস্যাও ইস্টবেঙ্গল কাটিয়ে উঠতে পারবে। সেই মানের স্বদেশী ফুটবলারদের সাইন করিয়ে নিতে পারবে। অনেকগুলো ফুটবলার রেডারে রয়েছে। তো তাদের সঙ্গে একে কথাবার্তা ক্লোজ করা হচ্ছে এবং এই কথাবার্তা ক্লোজ করা হচ্ছে তাদেরকে পক্ষে নিয়ে আসার এবং প্রত্যেকটা ক্ষেত্রেই নজর রাখা হচ্ছে যেন একই ডিপার্টমেন্টে অর্থাৎ একটা পজিশনে যেন একাধিক ফুটবলার থাকে অর্থাৎ যাতে রিজার্ভ টিমটাও যাতে ভালো হয়। এমন নয় যে ফার্স্ট 11 ই ভালো হলো, রিজার্ভ টিমটা ভালো হলো না। ফার্স্ট 11 এ কেউ চোট পেলে রিজার্ভ টিম সেটা ব্যাকআপ দিতে পারবে না। এমনটা এবার কিন্তু হবে না। আইএসএল কিন্তু হবে আপনাদের বলে রাখছি। আইএসএল হবেই হবে। তবে যে কোনো ফরম্যাটেই হোক সেটা হবে আইএসএল। হয়তো সিঙ্গল লেগ হবে আইএসএল এ, ডাবল লেগ আগের মতো হবে না। সেক্ষেত্রে বলবো ডুরান্ড কাপটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্ট বেঙ্গলের জন্য শুধু নয়, অন্যান্য টিমগুলোর জন্য ডুরান্ড কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট হতে চলেছে। এই ডুরান্ড কাপে এবার দুটো বিদেশি টিমও খেলবে। ফলত ফাইট ভালো হবে। হ্যাঁ, কিছু আ আই লিগ 2, আই লিগ এর টিম রয়েছে। কিছু হয়তো লোকাল লিগ খেলার টিম রয়েছে। তো সব মিলিয়ে বলব ডুরান্ড কাপের এই ২৪ টা টিমের খেলা আগামী ১ মাস ধরে ২৩শে জুলাই থেকে ২৩শে অগস্ট পর্যন্ত হবে এই ডুরান্ড কাপ। ১ মাস ধরে একটা উত্তেজক পরিস্থিতি থাকবে। এবং এই টুর্নামেন্টগুলো এই টিমগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাসিড টেস্ট বলা যেতে পারে তাদের প্লেয়ারদেরকে দেখে নেওয়ার ক্ষেত্রে। তবে আমি বলব those who are not playing in this Durand Cup tournament মানে যে টিমগুলো আইএসএল এর যে টিমগুলো খেললো না বেঙ্গালুরু এফসি গোয়া
এই ধরনের টিমগুলো মুম্বাই, তাদের কাছে কিন্তু একটা অপরচুনিটি তারা মিস করল বলে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ তারা তাদের নতুন রিক্রুটমেন্ট প্লেয়ার গুলোকে এখানে যাচাই করে নিতে পারতেন। একটা প্র্যাকটিস টুর্নামেন্ট পেয়ে যেতেন। গ্রুপ লিগ খেললে ৪ টে ম্যাচ পাচ্ছেন। মানে ৩ টে ম্যাচ পাচ্ছেন। তো সেই টুর্নামেন্টটাকে আপনি এভয়েড করলেন মরশুমের ১ম টুর্নামেন্ট। আমি জানি না এতে কোন ফুটবল টিমটার ভালো হবে। আইএসএল কিন্তু হবেই। সেটা যবেই হোক না কেন। ফলত আইএসএল খেলতে যাওয়ার আগে একটা টুর্নামেন্ট, ফুল ফেজ এর একটা টুর্নামেন্ট খেলা এবং সেইখানে ভালো প্র্যাকটিস পেতেন, এক্সপোজার পেত, প্লেয়ার গুলোকে দেখে নেওয়ার একটা জায়গা ছিল। সেটা হারালো বলেই আমার ব্যক্তিগতভাবে মত এই টিমগুলোর কাছে। এখন লেটস সি যে টিমগুলো পরবর্তীতে কিভাবে প্রিপারেশন নেবে এবং তারা এএফসির যে ক্রাইটেরিয়া লাইসেন্সের জন্য সেই ক্রাইটেরিয়া কি আদৌ ফুলফিল করতে পারবে যদি আইএসএলটা একটা লেগের খেলা হয়? আমি জানি না সেটা কিভাবে সম্ভব বা অন্য ফরম্যাটে যদি এবার আইএসএল খেলা হয় তাতে সেই টিমগুলো কি ফুলফিল করতে পারবে? অন্তত ২৪ টা ম্যাচ তাদেরকে খেলতেই হবে। হাউ ইট উইল পসিবল? আই ডোন্ট নো। তো এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ভারতীয় দলের কোচ। ভারতীয় দলের কোচের জন্য বিজ্ঞাপন ইতিমধ্যে দিয়েছে। আপনারা জানেন যে মানালো মার্কোয়েজের সঙ্গে মিউচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তাকে ধন্যবাদ বলে দেওয়া হয়েছে। তো পরবর্তী কোচ কে হবেন তার জন্য আই এআইএফএফ তারা বলেছিল বিজ্ঞাপন দেবে এবং ইতিমধ্যে বিজ্ঞাপন বেরিয়েও গিয়েছে। নজরে অনেকজনই রয়েছেন খালেদ জামিল, সঞ্জয় সেন কিংবা অ্যাশলে ওয়েস্টউড থেকে শুরু করে আ স্টিফেন কনস্ট্যান্টাইন তারা রয়েছেন। এবার দেখা যাক যে কে বা কারা এই বিজ্ঞাপন দেখে এপ্লাই করেন এবং এপ্লাই করার পরে টেকনিক্যাল কমিটির কাছে বা পরীক্ষা দিয়ে অনেকগুলো বিষয় তাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে কে শেষমেষ ভারতীয় দলের কোচ নির্বাচিত হন সেটা দেখতে হবে। আরো কতগুলো দিন গেলে হয়তো বিষয়টা বোঝা যাবে। কারণ এক্ষুনি তাড়াহুড়ো করতে চাইছে না এআইএফএ বিকজ কি ভারতীয় দলের এই মুহূর্তে কোনো ম্যাচ নেই। তো একটু স্লো বাট স্টেডি প্রসেস তারা করতে চাইছে। তবে আমার যেটা মনে হয় খালিদ জামিলের এপ্লাই করার সম্ভাবনা খুবই কম। কারণ খালিদ নিজেই হতে চান না ভারতীয় দলের কোচ। সঞ্জয় সেন তিনি এপ্লাই করবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে তিনি আ লাইসেন্সও পেয়ে গেছেন, এলিট লাইসেন্স পেয়ে গিয়েছেন। তিনি সহ আরো বেশ কিছু কোচ। তো সঞ্জয় সেন আই হোপ কি সঞ্জয় সেন এপ্লাই করবেন এবং যদি তিনি এপ্লাই করেন আমার মনে হয় না তাকে নির্বাচিত করতে খুব বেশি কষ্ট হতে পারে। যদি না এআইএফএফ ঠিক করেই থাকে যে তারা বিদেশি কোচই নেবে। তো এখন বিদেশি কোচের দিকে ঝোঁকার ক্ষেত্রে ভারতীয় ফুটবল ফেডারেশনে কিছুটা সমস্যাও রয়েছে। কারণ ফান্ডিং একটা বড় সমস্যা। ফান্ড নেই সেভাবে। তো সেটাকে ওভারকাম করে কিভাবে কোচ ঠিকঠাক একজন কোচকে নিয়োগ করা যায় যিনি টিমটাকে একটা নতুন মাত্রা দিতে পারেন, সেটা অতি অবশ্যই নজর রাখতে হবে আমাদেরকে। তবে আমি বলব বিদেশি কোচ যদি নিতেই হয় অ্যাশলে ওয়েস্টউড বা স্টিফেন কনস্ট্যান্টাইন ইস মাই ফেভারিট। কারণ স্টিফেনের আমলেই কিন্তু ভারতীয় দল একটা অন্য উচ্চতায় পৌঁছেছিল। অন্তত এখন যা অবস্থা। সঞ্জয় সেন যদি দেশীয় কোচ নিতেই হয়, সঞ্জয় সেন ইজ দ্য বেস্ট। তো প্লিজ সঞ্জয় সেনকে একটা সুযোগ দেওয়া হোক। এই দাবি আমার পক্ষ থেকে বহুদিন ধরে রয়েছে। আবারও এই দাবি রাখলাম এই ভিডিওটা শেষ করার আগে। আপনারা কি ভাবছেন? অতি অবশ্যই জানাবেন আমাকে, জানাতে ভুলবেন না। কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি সাবস্ক্রাইবার না হন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। প্লিজ ডু দ্যাট। থ্যাংক ইউ।